আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আব্দুল হাসিব। আশা করি আপনি ভালো আছেন। আমার বাসা খুলনা জেলার ডুমুরিয়া থানার অন্তর্গত বরুণা গ্রামে। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার বন্ধুর কাছ থেকে শোনা, এবং সেও এই ঘটনার সাথে জড়িত। আমার বন্ধুর নাম সাকিব। তো আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাকিব আমাকে যেভাবে বলেছে ঠিক সেভাবেই বলা শুরু করলাম। বলছে, সাকিব, তোদেরকে বলেছি না তোরা ওখানে খেলতে যাবি না? তোরা আমার থাকার জায়গা নষ্ট করেছিস। ফের যদি দেখেছি তোরা ওখানে খেলতে এসেছিস, তবে আমার আসল রূপ তোরা দেখতে পাবি। বিশেষ করে তুই। ওটা আমার এলাকা। সাবধান। হুড়মুড়ে উঠে গেলাম ঘুম থেকে। আবারও একই স্বপ্ন। আগেরবার এই স্বপ্ন দেখে বিষয়টাকে পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছি, কিন্তু এবার চলুন এই স্বপ্ন দেখার পেছনে কি কারণ রয়েছে জেনে আসি। ক্রিকেট আমাদের এলাকায় পছন্দের একটি খেলা। এলাকার বড় ভাই, ছোট ভাই কিংবা সমবয়সী সবাই একসাথে খেলতাম। রাস্তার পাশে একটি ছোট মাঠ ছিল, যেখানে শর্ট খেলতাম, আঞ্চলিক ভাষায় শ্যাটো, অর্থাৎ 6 মারলে আউট। কয়েক বছর খুব ভালোভাবে খেলে গিয়েছি, কিন্তু ভাগ্য আর কতক্ষণ। যার জমিতে খেলতাম সে সেখানে সারি দিয়ে মেহগনি গাছ রোপণ করে দেয়। ফলে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেল। খেলার মতো এই একটাই মাঠ ছিল, আশেপাশে খেলার মতো তেমন কোনো ভালো জায়গা নাই। এভাবে কয়েকদিন কেটে যায়। বলে রাখা ভালো, আমাদের এলাকার পূর্ব দক্ষিণ অংশে এমন একটা জায়গা আছে যেখানে লোক চলাচল খুব কম। কিভাবে তা সম্ভব? সেখানে শুধু বন জঙ্গল আর ঝোপঝাড়, চলাচলের কোনো চিহ্নই নেই। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। তাই বলা যায় জায়গাটা বেশ শুনশান। একদিন মায়ের রান্নার কাজে চুই প্রয়োজন হচ্ছিল। চুই গাছের জন্য পাশের এলাকায় যেতে হতো তখন, কেননা তখন চুই গাছ খুব কমই পাওয়া যেত। তবে চুই গাছ আমাদের এলাকার দক্ষিণ পূর্বাংশের ওই জঙ্গলেও ছিল। তবে কাঠখড় পুড়িয়ে সেখানে যাওয়ার ইচ্ছা তেমন কারো হতো না। বিষয়টা ভয়ের না, ঝোপঝাড়ের মধ্য দিয়ে কষ্ট করে সেখানে কেউ যেতেই চাইতো না। তাছাড়া এখনো পর্যন্ত ভয়ের কিছু সেখানে ঘটেনি। কিন্তু আমি চুই গাছের জন্য পাশের এলাকায় কষ্ট করে যাওয়ার থেকে কাছাকাছি ওই জঙ্গলে যাওয়াকে বেছে নিই। তো যে চিন্তা সেই কাজ। গেলাম সেই জঙ্গলে, চুই গাছ পেয়েও গেলাম। সেখান থেকে বের হওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম। দেখলাম এই জায়গাটায় 4-5টা মাঝারি সাইজের গাছ আছে, আর ঝোপ আর জঙ্গল। দ্রুতই সেখান থেকে ফিরে গিয়ে খেলার সাথীদের জড়ো করলাম এবং বললাম, খেলার তো কোনো জায়গা নেই, তবে একটা জায়গা পেয়েছি। কষ্ট করে শুধু ঝোপঝাড়গুলো সরিয়ে ফেলতে হবে। তৎক্ষণাৎ তাদেরকে সঙ্গে নিয়ে দা কাচি সহ গেলাম সেখানে। ঝোপঝাড় কাটার কাজে লেগে পড়লাম। কাজের ফাঁকে একটি নারকেল গাছের গোড়ায় বসে পড়লাম। হঠাৎ ঘাড়ের কাছে গরম বাতাস অনুভব করলাম, যেন কেউ পেছন থেকে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। মুহূর্তের মধ্যেই একটি আওয়াজ ভেসে এলো, কাটিস না, চলে যা। মনের ভিতর একটু ঝিরঝির করে ওঠে। অন্যদের বললাম, তোরা কিছু শুনেছিস? তারা বলল, না, কি শুনবো, বসে না থেকে কাজ কর। তাই বিষয়টা এড়িয়ে গিয়ে আবারও কাজে লেগে পড়লাম। এসব কিছুই ঘটে সকাল থেকে দুপুরের মধ্যে। পরপর 2 দিন বিকালবেলা সেখানে খেলা করি এবং সন্ধ্যার আগেই চলে আসি। আর ওই 2 রাতেই একই স্বপ্ন দেখি। পরদিন সকালবেলা সবাইকে 2 রাত একই স্বপ্ন দেখার কথাগুলো বলি, কিন্তু তারা স্বপ্নের কথা শুনে হাসাহাসি করে। বুঝলাম তারা কেউ এ স্বপ্ন দেখেনি, শুধু আমি একাই দেখেছি। স্বপ্নের কথা সহ সবকিছু মাকে বলায় মা বকাবকি করে।
আর সেখানে খেলতে যেতে জোর নিষেধ করে। সেদিন আর আমি খেলতে যাইনি, কিন্তু কিভাবে জানতাম সেদিনই ঘটে যাবে সবচেয়ে মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। সেদিন বিকালবেলায় আমি না গেলেও বাকি অনেকেই যায় সেখানে ক্রিকেট খেলতে। তাদের মধ্যে ছিল নাইম ও রাতুল। প্রিয় লিসনার, কেন শুধু তাদেরই নাম বললাম শুনুন, বুঝতে পারবেন। সেদিন খেলতে খেলতে সন্ধ্যা নেমে যায়। মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসে। আজান যখনই শেষ হয়েছে ঠিক তখনই হঠাৎ চারদিকে দমকা বাতাস বইতে শুরু করে। মনে হচ্ছে এখনই গাছপালা সব ভেঙে তাদের উপর পড়বে। এই পরিস্থিতিতে যে যার মতো তড়িঘড়ি করে দৌড়ে এ জায়গা ছাড়তে শুরু করে। জঙ্গল ছাড়তেই বেশ কিছু পথ শুধু একটি রাস্তা দিয়ে যাওয়া যায়। মাঝপথে একটি তাল গাছ বাঁধে। সবাই দৌড়ে যখন ওই তাল গাছের কাছাকাছি জায়গায় যায়, তখন তারা সবাই একসাথে একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। তারা দেখে ওই তাল গাছের উপর একটা ভয়ানক দানব দাঁড়িয়ে আছে। তার দু চোখ থেকে নীল আলো বের হচ্ছে এবং চোখা চোখা দাঁতগুলো সাদা আলোর মতো জ্বলছে। এই দৃশ্য দেখে সেখানে দুজন জ্ঞান হারিয়ে পড়ে যায়। বাকিরা চিৎকার করতে করতে দৌড়ে এলাকায় প্রবেশ করে এবং তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন চলে আসে। আমিও সেখানে যাই। লোকজন কি হয়েছে জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারে না, শুধু আঙ্গুল দিয়ে ওই তাল গাছের দিকে ইশারা করে। আমরা সবাই সেই তাল গাছের কাছে যাই এবং দুজনকে অজ্ঞান অবস্থায় পাই। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের বাসায় নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই তাদের জ্ঞান আসে। তারপর তারা খেলার সময় ওই জঙ্গলে এবং তাল গাছের ওখানে কি কি ঘটেছে সব খুলে বলে। আমি এসব শুনে তাদেরকে বললাম, দেখলি তো, তোরা আমার স্বপ্নকে পাত্তাই দিসনি। তোদেরকে খেলতে যেতে নিষেধ করলাম, তাও শুনলি না। এখন বোঝ। যাই হোক, পরিস্থিতি অনুকূলে আসলে যে যার বাসায় চলে যাই। কিছুক্ষণ পর শুনতে পাই নাইমের বাবা মার হাক ডাক। আবারও খেলার সাথী সহ লোকজন জড়ো হয়ে যায়। সেখানে যেয়ে বুঝতে পারি নাইম খেলা শেষে বাসায় ফিরে আসেনি। রাতুল সহ অন্যান্য সাথীরাও বলতে শুরু করলো, আরে নাইমকে তো জঙ্গলে ভয়ানক পরিস্থিতির সময় শেষ দেখেছি। তারপর তো যে যার মতো দৌড়ে চলে আসি, কিন্তু নাইমকে তো পরে আর দেখতে পাইনি। আমাদের কারো তো সেদিকে খেয়ালই নেই। এ কথা শুনে নাইমের বাবার মুখে এক আতঙ্কের ছাপ পড়ে যায়। সবাই মিলে দ্রুত লাইট হারিকেন নিয়ে সেই জঙ্গলে যাই, কিন্তু নাইমকে খুঁজে পেতে বেশি বেগ পোহাতে হয়নি। নাইমকে যে অবস্থায় সবাই দেখতে পায়, এই দৃশ্য যেন আর কেউ, বিশেষ করে কারো বাবা মা আর যেন না দেখে। নাইমের মা তো নাইমকে দেখেই অজ্ঞান হয়ে যায়। নাইমের মাথাবিহীন শরীরটা পড়ে আছে আর তার কাটা মাথা একটি গাছে ঝুলিয়ে রাখা। চোখ দুটো খোলা অবস্থায় তাকিয়ে আছে আর মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরছে, যেন কিছুক্ষণ আগেই কেউ তার মাথা কেটে গাছে ঝুলিয়ে দিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। নাইমের সৎকারের তারিখ পরবর্তী দিন ধার্য করা হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ওই রাতেই রাতুলের সাথে একটা ঘটনা ঘটে। রাতুল ঘুমিয়ে আছে তার পিতামাতার সাথে। যদিও রাতুল আলাদা ঘুমাতো, কিন্তু নাইমের বিভৎস অবস্থা দেখে আর ঘটে যাওয়া ভয়ানক ঘটনার কথা মনে পড়ে রাতুলের মনে ভয় ধরে যায়। তাই সে একা ঘুমানোর সাহস করেনি। ওই রাতে আনুমানিক 1টা কি 2টার দিকে বাইরে থেকে রাতুলকে কেউ ডাকতে থাকে, রাতুল, রাতুল। রাতুল ঘুম থেকে উঠলে তার মা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রাতুল বলে, বাইরে থেকে কেউ ডাকছে আমাকে। রাতুলের মা বলে,
আমি তো অনেকক্ষণ জেগে আছি। কই, আমি তো কারো ডাক শুনিনি। বাইরে যাওয়া লাগবে না, ঘুমা। রাতুলের মা ভয়ানক কিছু আঁচ করতে পারে, তাই রাতুলকে ঝাড়ফুঁক করে সেদিন ঘুমিয়ে দেয়। পরদিন নাইমের জানাজা হয়। 2 দিন এই শোক নিয়ে কেটে যায়। পরদিন রাতের বেলায় রাতুল আলাদা রুমে ঘুমিয়েছিল। গভীর রাতে হঠাৎ একটা শব্দ শুনে রাতুলের মায়ের ঘুম ভেঙে যায়। শব্দটা এমন ছিল যে মাটিতে উপর থেকে ভারী কিছু ফেলে দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন। এ শব্দ শুনে রাতুলের মা তার স্বামী অর্থাৎ রাতুলের বাবাকে ডেকে তোলে এবং দরজা খুলে একটা ভয়ানক দৃশ্য দেখে। তারা দেখে একটা কালো অবয়ব রাতুলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাতুলের বাবা মা চিৎকার করতে থাকে এবং ওই অবয়বের দিকে দৌড়ে যায়। তখন ওই অবয়ব রাতুলকে ছেড়ে অদৃশ্য হয়ে যায়। রাতুলের বাবা মার চিৎকার শুনে লোকজন জড়ো হয়। আমিও সেখানে উপস্থিত হই। দেখতে পাই রাতুল অজ্ঞান হয়ে আছে আর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। কিছু কিছু জায়গা থেকে রক্তও বের হচ্ছে। কিছুক্ষণ পর রাতুলের জ্ঞান ফিরে আসে এবং রাতুল তার সাথে কি ঘটেছে সেটা বলে। রাতুল বলে, গভীর রাতে কারো ডাকার আওয়াজে ঘুম ভেঙে যায়। ডাক শুনে বুঝতে পারলাম নাইম ডাকছে, কিন্তু আমার তখন হুঁশই ছিল না যে নাইম আর বেঁচে নেই। আমি দরজা খুলে দেখি নাইম উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। দেখি নাইমের হাত উঠান থেকে অনেক লম্বা করে আমাকে ধরে উঠানে টেনে নিয়ে যায়। তারপর আমাকে কয়েকটা আছাড় মারে আর আমার জ্ঞান হারিয়ে যায়। এই ঘটনা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়। পরদিন রাতুলের বাবা মা 2 গ্রাম পেরিয়ে ভালো একজন আলেমের শরণাপন্ন হয় এবং খেলার মাঠ থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আলেম বলে, আমাকে কিছু সময় দিন, আমি আমার বার্তাবাহক জিনের সাথে আলাপ করে দেখি। এই বলে তিনি একটা গোপন কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন। তারপর বেরিয়ে এসে চাঞ্চল্যকর কিছু তথ্য দেয়। আলেম সাহেব বলেন, ছেলেপেলেরা তোমাদের দক্ষিণ পূর্বাংশের জঙ্গলের যে অংশের ঝোপঝাড় কেটে খেলার মাঠ বানিয়েছে সেখানে একটা জিন পরিবার বসবাস করে। ঝোপঝাড় কেটে ফেলায় তাদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আবার সেখানে খেলা করার সময় তাদের উপস্থিতির জন্য তারা বিরক্ত হয়েছে। জিনকর্তা সরাসরি এমনকি বারবার স্বপ্নের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছে, কিন্তু তারা বিষয়টাকে পাত্তা না দিয়ে হাসাহাসি করে উড়িয়ে দিয়েছে। ওই জিনের টার্গেট ছিল মূলত সাকিবের উপর, কেননা সেই সব কিছুর মূল। কিন্তু তৃতীয়বার সাকিব স্বপ্নের মাধ্যমে বুঝে যায়, তাই সে আর খেলতে যায়নি। এজন্য সাকিব প্রাণে বেঁচে গিয়েছে। কিন্তু নাইম, রাতুল সহ অন্যান্যরা খেলতে যায়। তাদের সাথে সেদিন ভয়ানক কিছু ঘটতো না যদি তারা সন্ধ্যার আগে ফিরে আসতো, কিন্তু তারা সেখানে সন্ধ্যা বানিয়ে ফেলে আর সেই জিন তাদের উপর ক্ষতি করার সুযোগ পেয়ে যায়। তখন জিন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে আর সবাই পালাতে থাকে। কিন্তু নাইমের সাথে ওই জিনের চোখাচোখি হয়ে যায় এবং নাইম জিনের মায়াজালে আবদ্ধ হয়ে যায়। পরবর্তীতে যেন তারা আর খেলতে না আসে তার দৃষ্টান্ত স্বরূপ নাইমকে ওই জিন নৃশংসভাবে হত্যা করে। তাহলে পরবর্তীতে শুধু রাতুলই কেন ওই জিনের শিকার হলো? আলেম এ কথা বলে কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলো, মূলত রাতুল ওই খেলার দিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওইখানে একটি গাছের নিচে প্রসাব করে, ফলে বসবাসরত জিনেরা অপবিত্র হয়ে যায়, যার ফলে সে জিন রাতুলের পিছনে পড়ে আছে। রাতুলকে হত্যার জন্য জিন কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু বাগে পায়নি। রাতুলের বাবা মা বারবার রাতুলকে বাঁচিয়ে দিয়েছে। তখন রাতুলের বাবা মা বলল, এ থেকে পরিত্রাণের উপায় কি হুজুর? আলেম বলল, যেখানে ঝোপঝাড় কেটে খেলার মাঠ বানানো হয়েছে
সেখানে কিছু গাছ রোপণ করে দাও এবং একটা খাসি একদমে কিনে সন্ধ্যার আগে সেখানে বেঁধে আসবে। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর অবশ্যই সে জায়গায় খেলাধুলা বন্ধ করতে হবে। তারা দীর্ঘদিন সেখানে বসবাস করে, কাজের জন্য কিছু কিছু মানুষ সেখানে যায়, কিন্তু তারা কখনো তাদের ক্ষতি করেনি। আলেম এখানেই কথা শেষ করে। আলেমের কথা মতো রাতুলের বাবা মা কাজগুলো করে। পরবর্তীতে রাতুলের সাথে আর কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এই ছিল ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।